আসসালামু আলাইকুম। আহ আশা করি ভালো আছেন। আমি আজকে একদমই র‍্যান্ডম একটা ভিডিও রেকর্ড করতে চাই। এটা কাইন্ড অফ আমার জন্যই আমি করতেছি যে জাস্ট একটা জার্নাল হিসাবে আমি এটাকে রেকর্ড করতে চাই। আহ সো গত ৪-৫ মাস ধরে আমি একটা ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করছিলাম। এটা হচ্ছে একটা আইডিয়াটা হচ্ছে কাইন্ড অফ যেহেতু এআই এখন অটোমেটেড কোড জেনারেট করে দিতে পারছে। সো সেক্ষেত্রে এটা কি পসিবল কিনা যে আমি একটা অটোমেটেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফ্রেমওয়ার্ক বানায় ফেলবো, যে ফ্রেমওয়ার্কটা আসলে কোনো একটা প্ল্যান থেকে দ্যাট মিনস আমরা কোনো একটা ফিচার ডেভেলপ করতে চাই এবং ওই ফিচারের এগেইনস্টে যে প্ল্যানটা আমি ক্রিয়েট করব, এই প্ল্যান থেকে সে অলমোস্ট স্পেসিফিকেশন তৈরি করা উইথ স্ট্যান্ডার্ড এবং এন্টারপ্রাইজ গ্রেড স্পেসিফিকেশন তৈরি করবে। দেন দেন স্পেসিফিকেশনের এগেইনস্টে টেস্ট কোড লিখবে। দেন টেস্ট কোড লেখার পরে সেই টেস্ট কোডটা হচ্ছে যে টেস্ট ইঞ্জিনিয়ার এজেন্ট দিয়ে লেখার পরে হচ্ছে কোন একটা ডেভেলপার এজেন্টকে দিয়ে সেই টেস্ট কোডের এগেইনস্টে যে ফিচার গুলো কমপ্লিট করা দরকার সেটা কমপ্লিট করবে। দেন কোন একটা কোড রিভিউয়ারকে দিয়ে এটা কোড রিভিউ করাবে এবং যদি ভেরিফাই করা দরকার হয় যে এন্ড টু এন্ড টেস্ট করা যেটাকে বলে, সেটা সে কমপ্লিট করবে। দেন যখন সবকিছু ঠিকঠাক আছে, দেন সে আসলে এইটাকে আলটিমেটলি যে স্প্রিন্ট হিসাবে ক্লোজ করবে। সো স্ট্যান্ডার্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ যে ঘটনাগুলো ঘটে যে আমরা একটা প্ল্যান ক্রিয়েট করি, দেন প্ল্যানের এগেনস্টে আমরা স্প্রিন্ট ক্রিয়েট করি। দেন স্প্রিন্টের এগেনস্টে আমরা কি করি, আমরা আসলে স্পেসিফিকেশন নিয়ে কাজ করি, তাই না? মাল্টিপল স্পেসিফিকেশন আমরা একটা স্প্রিন্টের এগেনস্টে রাখি এবং ওই স্পেসিফিকেশন গুলো আমরা ফিচার হিসেবে টেস্ট ড্রাইভেন অ্যাপ্রোচে ডেভেলপ করি। দেন ফিচার যখন কমপ্লিট হয়ে যাচ্ছে, স্পেসিফিকেশন কমপ্লিট হয়ে যাচ্ছে এবং একটা স্প্রিন্টের আন্ডারে যদি স্পেসিফিকেশন গুলো কমপ্লিট হয়ে যায়, তখন আসলে আমরা স্প্রিন্টটাকে ক্লোজ করে দিচ্ছি। ঠিক সিমিলার অ্যাঙ্গেলেই আসলে আমি এই অটোমেশন এজেন্টিক অটোমেশন ফ্রেমওয়ার্কটা নিয়ে চিন্তা করছিলাম, যেটার নাম আমি দিয়েছি হচ্ছে অরোরা অটোনোমাস ইন্টেলিজেন্স ফ্রেমওয়ার্ক, অর সংক্ষেপে AIAF। তো এই ফ্রেমওয়ার্কটা নিয়ে আমি গত ৪-৫ মাস ধরে যেহেতু কাজ করছি এবং আমি প্ল্যান করছিলাম যে কাইন্ড অফ একটু ব্লগ ব্লগ লেখা যায় কিনা। তো এখন যেহেতু ভিডিও করাটা আরো মাচ ইজিয়ার টু মেক দা কাইন্ড অফ জার্নালের মতো করে রাখা, তো আমার প্ল্যান হচ্ছে যে আমি মাঝে মাঝে এরকম কিছু র্যান্ডম ভিডিও রেকর্ড করব, ট্রাই করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি একটু জাস্ট একটা র্যান্ডম জায়গা থেকেই শেয়ার করি আপনাদের সাথে যে কিভাবে আসলে এই ফ্রেমওয়ার্কটা নিয়ে আমি এখন কাজ করছি। এটা এখনো অনেক কিছু আমি বিল্ড স্টেজে আছি, বাট ইন মিডল সামহায়ার আমি দেখাতে পারি। সেক্ষেত্রে ইফ উই ক্যান সি যে আহ, এখানে আসলে ৩টা আলাদা সিএলআই আমরা দেখতে পাচ্ছি। প্রথম 2টা সিএলআই আসলে ক্লডের সিএলআই এবং বাম পাশের যে সিএলআইটা আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে একটা ওপেন কোডের সিএলআই, যেটা আলটিমেটলি ওলামা ক্লাউডের একটা মডেল ব্যবহার করতেছে, GLM 5.2। তো স্টেপ বাই স্টেপ যদি আমরা আসি, মানে আমি একদমই ইন মিডল সামহায়ার ছিলাম ডেভেলপমেন্টে। তো সেক্ষেত্রে ফর এক্সাম্পল আমি যে অটোনোমাস ফ্রেমওয়ার্কের কথা বলছি, অর্থাৎ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করার জন্য, ওয়ার্কফ্লো ম্যানেজ করার জন্য, সবকিছু করার জন্য যে ফ্রেমওয়ার্কটা আমি কাজ করছি, সেটা হচ্ছে এই মাঝখানের যেটা এখানে আছে। এই ফ্রেমওয়ার্কটা আমি আসলে বিল্ড করাচ্ছি প্লটকে দিয়েই এবং পাশাপাশি আহ, আমার অন অফ দা টার্গেট ওয়াজ যে কিভাবে আমি ফ্রেমওয়ার্কটা এমন ভাবে তৈরি করতে পারি যাতে যে কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা আমার টিমে আছে, তারাও যেন সেম স্ট্রাকচারে এবং সেম কালচারে তারা তাদের ডেভেলপমেন্ট সাইকেল কমপ্লিট করতে হয়, করতে পারে। এবং এই ফ্রেমওয়ার্কটার মেইন জায়গাটা হচ্ছে যে ইটস এ ফ্রেমওয়ার্কস, মানে হচ্ছে যে এই পার্টিকুলার ফ্রেমওয়ার্কের ভিতরে আসলে অনেকগুলো ফ্রেমওয়ার্ক কোরিলেটেড। একটা স্ট্রাকচার যদি আমরা চিন্তা করি এরকম, যে ধরেন একটা প্ল্যান, দেন আমি আসলে প্ল্যানটা নিয়ে মূলত প্রথমত কাজ করব, তারপরে প্ল্যানের এগেনস্টে ওকেই আমি বলবো যে তুমি স্পেসিফিকেশন বানাও এবং সে খুবই স্ট্যান্ডার্ড
ফরম্যাট স্পেসিফিকেশন বানাবে। তো আমি প্রথমত যদি বলি যে ফর এক্সাম্পল হোয়াট ইজ দ্য অ্যাক্টিভ প্ল্যান। আহ, এইটা আসলে আমি যে অটোনোমাস ফ্রেমওয়ার্কটার কথা বলছি সেটাকে ইউজ করে একটা প্রজেক্ট ইমপ্লিমেন্ট করছি। হোয়াট এভার দ্য প্রজেক্ট, কন্টেন্টের ব্যাপারে খুব বেশি ডিটেইলে আমি যাচ্ছি না। কি কন্টেন্ট বানাচ্ছি, কিভাবে বানাচ্ছি সেটা ডিটেলে যাচ্ছি না। ধরে নেন এটা আসলে একটা প্রজেক্ট, যে প্রজেক্টটা আমি বিল্ড করাচ্ছি তাকে দিয়ে, এবং এইখানে আমি এখন জানতে চাচ্ছি যে তার আসলে অ্যাক্টিভ প্ল্যানটা কোনটা এবং কোন প্ল্যান নিয়ে আসলে আমি কাজ করছিলাম। ধর আমি ভুলে গেছি, স্প্রিন্টের মাঝখানে ছিলাম, অথবা আমি সেশন ক্লোজ করে দিয়েছিলাম, আমি পিসি শাটডাউন করে দিয়েছিলাম, এমন হতে পারে, অথবা আমি অনেকক্ষণ হয়তো ডেস্কে ছিলাম না। তো আমার আসলে অ্যাক্টিভ প্ল্যান কি আমার মনে নাই, আমি ওকে জানতে চাইছি। এবং আলটিমেটলি ও যেটা করবে সেটা হচ্ছে যে অ্যাকর্ডিং টু কারেন্ট, ওর কাছে যে স্ট্যাটাস আছে, সেই স্ট্যাটাস গুলো অনুযায়ী সে আমাকে প্ল্যানটা, কোন প্ল্যানটা আসলে আমার অ্যাক্টিভ প্ল্যান সেটা সে আমাকে জানাবে। তো সে যেহেতু এখানে চেক করছে, চেক করে আলটিমেটলি সে জানাতে জানাতে আমি আপনাকে যে জিনিসটা দেখাতে পারি সেটা হচ্ছে কোন একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে আসলে আমি কিভাবে জিনিসগুলোকে ম্যানেজ করছি। সাপোজ এটা একটা প্রজেক্ট, যে প্রজেক্টটা আসলে আমার ফ্রেমওয়ার্কেরই প্রজেক্ট। তো ফ্রেমওয়ার্কের ভেতরে আমি সবকিছুই এমন ভাবে চিন্তা করছি যে এভরিথিং শুড বি ট্রেসেবল, এভরিথিং। ও এআই যেটা বানাই দিচ্ছে, আমি ভাইব কোডিং হিসেবে এই জিনিসটাকে রিসিভ করতে চাই না, কারণ আমি যেহেতু নিজে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এবং আমি যেহেতু এন্টারপ্রাইজের জন্য এই ধরনের প্রোডাক্ট বা সফটওয়্যার বানাতে চাই, বা এই ধরনের প্রোডাক্ট আসলে এন্টারপ্রাইজের জন্য বানাবো, এভরিথিং খুব ট্রেসেবল থাকাটা ইম্পর্টেন্ট, সবকিছু একটু গভর্নেন্স বেস থাকাটা ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আমরা যদি স্ট্রাকচারে হাই লেভেল থেকে যাই, যে আমরা আসলে কি করছি, আমরা আসলে অনেকগুলা প্ল্যান বানাচ্ছি। ফর এক্সাম্পল এখানে প্রতিটা প্ল্যান আসলে আলাদা আলাদা ফোল্ডার হিসেবে সে ম্যানেজ করে, এবং প্ল্যানের ভেতরে যে জিনিসগুলো আছে সেগুলো খুবই ওয়েল ফরম্যাটেড একটা প্ল্যান ডকুমেন্টে ম্যানেজ করে। তো আমি জাস্ট যে কোনো একটা র্যান্ডম প্ল্যান স্ট্রাকচার যদি আমি আপনাদেরকে দেখাই, যে এটা হচ্ছে একটা প্ল্যান, যেটা প্ল্যানের নিজস্ব আইডি আছে, এটা এখন একটা ইন প্রোগ্রেস স্ট্যাটাসে আছে, এটা কবে ক্রিয়েট করা হয়েছে, এটা প্রায়োরিটি কেমন, P1 মানে হচ্ছে এটা একদম ফার্স্ট প্রায়োরিটি লেভেলে আছে, সো P1, P2, P3, P4 এই ধরনের বিভিন্ন প্রায়োরিটি স্ট্রাকচারে প্ল্যান গুলো আসলে স্ট্রাকচার করা হয়। So, একটা প্ল্যান যখন আমরা তৈরি করি তখন প্ল্যানের স্টেটমেন্টটা কি হবে, প্রবলেম স্টেটমেন্ট, কি ধরনের ডিজাইন প্রিন্সিপাল ফলো করে প্ল্যানটা দাঁড় করানো হবে, কতগুলো ফেজের ভিতর দিয়ে প্ল্যানটা যাবে, যেমন এবং কোন ধরনের ট্র্যাক, মানে হচ্ছে যে এটা আসলে কাইন্ড অফ আমার নিজের, যেহেতু পুরো ফ্রেমওয়ার্কটা আমি নিজে বানাইছি আমার মতো করে, আমি আসলে ট্র্যাক অথবা স্ট্যান্ডার্ড, যেমন স্ট্যান্ডার্ড মানে হচ্ছে সে আসলে পুরো সাইকেল কমপ্লিট করবে। কিছু কিছু ক্ষেত্রে আমার কোন একটা ফেজ, কোন একটা হট বাগ ফিক্স করা লাগতে পারে, সেক্ষেত্রে সে কুইক সাইকেলের ভিতর দিয়ে হয়তো যাবে। স্ট্যান্ডার্ড সাইকেল মানে হচ্ছে সে পুরা একদম, যে আমি প্রথমে যে অ্যাঙ্গেল গুলো আপনাদেরকে বললাম, যে সে প্রথমত স্পেসিফিকেশন ক্রিয়েট করবে, টেস্ট ড্রাইভেন অ্যাপ্রোচে আগাবে, দেন রিভিউ করবে, এটা হচ্ছে কাইন্ড অফ একটা স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ারিং সাইকেল। সো ওই জায়গাগুলো আইডেন্টিফাই করে, এটার জন্য আসলে কি রিস্ক ফ্যাক্টর হতে পারে, সেই রিস্ক ফ্যাক্টর গুলা যেমন করে আইডেন্টিফাই করে, এবং পাশাপাশি যে নোট গুলো আছে সেই নোট গুলো এই প্ল্যানের সাথে রেকর্ড করে। সো একটা প্ল্যানের পরবর্তীতে যেটা চলে আসে সেটা হচ্ছে যে দেন আমাদের আসলে স্প্রিন্ট চলে আসে। সো কোনো একটা প্ল্যানের এগেনস্টে অফকোর্স স্প্রিন্ট থাকা লাগবে। সো দিস ইজ দ্য স্প্রিন্ট, এবং স্প্রিন্টের এগেনস্টে স্ট্যাটাস গুলা কাইন্ড অফ আমি ম্যানেজ করছি টু ফোল্ডার স্ট্রাকচারে। যেমন এখন কারেন্ট যদি যাই, এই পার্টিকুলার প্রজেক্ট হয়তো কোনো একটা কারেন্ট স্প্রিন্ট নাই। সো সেক্ষেত্রে আর্কাইভে গেলে আমরা আসলে অনেক স্প্রিন্ট দেখতে পাবো, বিভিন্ন ধরনের স্প্রিন্ট আসলে সে রান করছে বিভিন্ন সময়। যে কোনো একটা র্যান্ডম স্প্রিন্টের ভেতরে যদি আমি যাই, তাহলে ওই স্প্রিন্ট রিলেটেড অ্যাক্টিভিটি গুলা কি ছিল সেটা এখানে চলে আসবে। যেমন আমি যদি ফর এক্সাম্পল খুব রিসেন্টলি আমি স্প্রিন্টটা রান করছি, তো স্প্রিন্ট 535। সো স্প্রিন্ট গুলো কিন্তু সে নিজে তৈরি করে আর কি, এগুলো যে আমার তৈরি করা এমন না, আমি জাস্ট প্ল্যানটা ক্রিয়েট করি, তারপরে অটোনোমাস ফ্রেমওয়ার্ক নিজে থেকে আসলে স্প্রিন্ট গুলো তৈরি করে। সো দিস এ র্যান্ডম স্প্রিন্ট, যেটা হচ্ছে যে তার একটা রিমিডিয়েশন করা দরকার ছিল, কোন একটা ইস্যু তৈরি হয়েছিল, সেই ইস্যু গুলো তার ফিক্স করা দরকার হয়েছিল। So, সেই ফিক্সের এগেনস্টে এখানে স্পিন গোল কি হবে, এক্সিট ক্রাইটেরিয়া কি হবে,
তারপরে হচ্ছে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া কি হবে ওই পার্টিকুলার স্প্রিন্টের এগেনস্টে, হাই লেভেল অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া গুলো এখানে সে যে স্প্রিন্ট লগ হিসাবে এটা রাখে। সো কোনো একটা স্প্রিন্টের এগেনস্টে এটা খুবই স্টার্টিং স্টেজে একটা ডকুমেন্ট ছিল যে এই স্প্রিন্টটা আমার ক্রিয়েট করতে হবে। সো স্প্রিন্টের পরবর্তীতে গিয়ে সে যে কাজটা করে সেটা হচ্ছে যে আলটিমেটলি একটা স্প্রিন্টের এগেনস্টে মাল্টিপল স্পেসিফিকেশন তৈরি হতে পারে। সো আমরা যদি স্পেসিফিকেশনের জায়গায় আসি, সো এটা হচ্ছে আমার স্পেসিফিকেশন ম্যানেজ করার ফোল্ডার। সো এখানে মাল্টিপল বিভিন্ন ধরনের স্পেসিফিকেশন সে বিভিন্ন সময় ক্রিয়েট করে। আম, আমি জাস্ট যে কোনো একটা স্পেসিফিকেশন, লেটেস্ট কোন একটা স্পেসিফিকেশন আমি পিক আপ করতে চাই, এই জন্য একটু টাইম নিচ্ছি। আমি একটু চেক করে দেখি যে কোন স্প্রিংটা সে লেটেস্ট। আমি জাস্ট এখান থেকে দেখি স্পেসিফিকেশন এফ প্রুভ গেটস পি2, এই জাস্ট স্ক্রিনটা আমি একটু ওপেন করে স্পেসিফিকেশনটা আপনাদের ওপেন করে দেখাই। আমি বলতেছিলাম এখানে যদি আসলে অ্যালফাবেটিক্যাল অর্ডারেও রাখে এবং অ্যাকর্ডিং টু দা যে ধরনের কাজ করছিল সেই ধরনের কাজ অনুযায়ী সে একটা ইউনিক স্পেক আইডি জেনারেট করে। সো এটা হচ্ছে আমাদের সেই স্পেসিফিকেশন ডকুমেন্ট, যেটা যেটা আমরা যদি এখানে মূলত এমডি ফাইল হিসেবে সে রাখছে, বাট হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ স্পেসিফিকেশন ডকুমেন্ট সেটা আমি আপনাদেরকে যদি রিপ্রেজেন্ট করি, তাহলে এখানে দেখতে পাবেন যে সে একটা স্পেসিফিকেশন ক্রিয়েট করছিল এবং এটার এগেনস্ট স্পেসিফিকেশন আইডি কোনটা, দেন হোয়াট ওয়াজ দ্য টাইটেল অফ দ্য স্পেসিফিকেশন, কোন প্ল্যানের আন্ডারে এই পার্টিকুলার স্পেসিফিকেশনটা সে ক্রিয়েট করছে। দেন স্পেসিফিকেশনটা আসলে মূলত হচ্ছে কাইন্ড অফ আপনার ডেভেলপমেন্ট করার জন্য যে নোটটা, টেকনিক্যাল অ্যান্ড এভরিথিং, যে গাইডটা আসলে আমরা এজেন্টের জন্য তৈরি করে দিই, দ্যাট ইজ দ্য স্পেসিফিকেশন। এবং এইটাকে ব্যবহার করে আসলে সে পরবর্তী ইমপ্লিমেন্টেশন গুলো আগায়। তো এখানে স্পেসিফিকেশনে তার পারপাস কি, কোন জিনিসগুলো সে করবে না স্পেসিফিকেশনে, দ্যাট মিনস নন গোলস। তারপরে হচ্ছে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া গুলা কি কি, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়ার ভিতর দিয়ে যাবে এবং এখানে আসলে অনেকগুলো লেভেল অফ অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়ার ভিতর দিয়ে তাকে যেতে হয়, যেমন স্ট্রাকচারাল, বিহেভিয়ারাল অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া গুলা কি কি আছে, সিকিউরিটি কি কি ধরনের সিকিউরিটি মেজারমেন্টের বা অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়ার ভিতর দিয়ে যেতে হবে, ইন্টিগ্রেশন রিলেটেড কোনো অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া আছে কিনা, আর্কিটেকচারাল জায়গা থেকে সে কি কি ধরনের কাজ করবে, সেই ধরনের জিনিসগুলা স্পেসিফিকলি এখানে আসলে ডিসাইড করা হয়। উই হ্যাভ এ আর্কিটেকচারাল ক্যাটালগ। এবং যেহেতু আমরা আবারও অটোনোমাস সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলছি, তো এখানে আর্কিটেকচারাল কনসিস্টেন্সি খুবই ইম্পর্টেন্ট। এই জন্য আসলে যে প্রজেক্টে কাজ করা হচ্ছে সেই প্রজেক্টে তাকে আর্কিটেকচারাল স্ন্যাপশট দেওয়া আছে, ক্যাটালগ দেওয়া আছে। তো সেই ক্যাটালগ থেকে সে কোন আর্কিটেকচারটা সে বেছে নিচ্ছে সেটা সে এখানে কনফার্ম করে। দেন কোড বেজ অ্যাঙ্কর মানে হচ্ছে আসলে আমরা কোন কোন কোডে তাকে আসলে হাত দিতে হবে, কাজ করতে হবে সেটা সেইখানে, এবং কি ধরনের চেঞ্জ অ্যাপ্লাই করতে হবে। চেঞ্জ ইম্প্যাক্ট অ্যানালাইসিস, যদি এক্সিস্টিং কোথাও তাকে হাত দিতে হয় সেটা সেই ইম্প্যাক্ট অ্যানালাইসিস এখানে লিখে রাখবে, এবং যদি কোনো কম্পোনেন্ট থাকে অন্য আর একটা স্পেসিফিকেশন থাকে সেই স্পেসিফিকেশন লিঙ্কও সেইখানে দিয়ে দিচ্ছে, খেয়াল করে দেখেন। পাশাপাশি কিভাবে টাস্ক, কোন কোন স্টেপে সে টাস্ক এক্সিকিউট করবে, দ্যাট মিনস সে প্রথমে ক্রিয়েট করবে, তারপরে এইটা আগের যে স্পেসিফিকেশন আছে সে ফিক্স করবে, ডুপ্লিকেট রিমুভ করবে, ফ্রেমওয়ার্কের এগেনস্টে যে সকল ইস্যু আছে সেগুলো লক করবে, বিল করবে, এবং কমপ্লিটলি টেস্ট ড্রাইভেন অ্যাপ্রোচে সে কাজ করবে। এই জিনিসগুলো তার কাছে আসলে একটা টাস্ক লিস্ট হিসেবে চলে আসছে। দেন আমি আপনাদেরকে এই জিনিসগুলো আরেকটু ডিটেইল জাস্ট ফ্রেমওয়ার্ক লেভেলে রান করে দেখাচ্ছি। জাস্ট আমি একটু ডকুমেন্টেশনের ভিতর দিয়ে যাচ্ছি, ইমপ্লিমেন্টেশন অ্যাপ্রোচে যদি আসি, যে কোন স্ট্র্যাটেজিতে সে ইমপ্লিমেন্ট করবে, কি কি ট্রেড অফ তাকে অ্যাকসেপ্ট করে নিতে হচ্ছে কম্প্রোমাইজেশনের জায়গা থেকে, অল্টারনেটিভ কোনো কনসিডারেশন পয়েন্ট আছে কিনা বা অপশন আছে কিনা আমাদের হাতে, এবং সেটা আসলে সে কেন অ্যাজ এ অপশন হিসেবে বেছে নেয় নাই, ডিজাইন কনস্ট্রেন্ট কি তার আছে কিনা, কোনো ডিজাইন রিলেটেড কোনো কম্প্রোমাইজ করার জায়গা আছে কিনা, টেস্ট অ্যাপ্রোচ কি হবে,
কি কি স্টেপ তাকে রিভিউ করে যেতে হবে, যেমন অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া কোয়ালিটি পাস করতে হবে, সিকিউরিটি রিভিউ কোয়ালিটি পাস করতে হবে এবং ইম্প্যাক্ট অ্যানালাইসিস পাস করতে হবে। দেন ফাইনালি সে আসলে যখন এই সবকিছু কমপ্লিট করবে, সে নিজে একটা নিজেকে কোয়ালিটি স্কোরিং এর ভিতর দিয়ে নিয়ে যাবে, যে সে যখন টেস্ট ড্রাইভেন অ্যাপ্রোচে ছিল সেইটাতে সে স্কোর কেমন দিচ্ছে, বিহেভিয়ারাল টেস্টে সে নিজেকে স্কোর কেমন দিচ্ছে, সিকিউরিটি কভারেজে কেমন, প্রসেস কমপ্লায়েন্সে কেমন, স্পেক ফিডালিটি দিয়ে কেমন, এবং ডকুমেন্টেশন সে করছে কিনা, সবকিছু মিলে সে আসলে একটা কম্পোজিট স্কোরে ফাইনালি নিয়ে আসছে। তো এটা যেহেতু আমার একটা কমপ্লিটেড স্পেসিফিকেশন, সে কারণে আমরা এখানে স্কোরটা দেখতে পাচ্ছি। তো আমরা যদি এখন আবার ব্যাক করি আমাদের যেখানে আমরা ছিলাম, let me come to our এটা আর একটা সিএলআই, আমি আমার যে সিএলআইটা ছিল এটা রান করি। যেখানে আসলে আমি জিজ্ঞেস করছিলাম যে হোয়াট ইজ আওয়ার নেক্সট প্ল্যান, তো দিস আওয়ার। তো এখানে আমাদের একটা প্রজেক্টের এগেনস্টে মাল্টিপল প্ল্যান অ্যাক্টিভ থাকতে পারে, এবং সেক্ষেত্রে সে আসলে কোন প্ল্যান গুলা অ্যাক্টিভ প্ল্যান হতে পারে সেটা আমাকে সাজেশন দিচ্ছে, যেটা আমি আগে প্ল্যান হিসেবে তৈরি করে রাখছি। তো আমি একটা ছোট প্ল্যান আসলে হাতে নিতে চাই, যেটা দিয়ে ইটস পসিবল টু কুইকলি ইমপ্লিমেন্ট অর ডেমোনস্ট্রেট। সো অথবা আমি যদি না জানি যে আসলে কোন প্ল্যান আমার আসলে করা উচিত, সো আমি জাস্ট ওর কাছে রিকমেন্ডেশন জানতে চাইতে পারি, হোয়াট ইজ ইউর রিকমেন্ডেশন টু রান দ্য নেক্সট প্ল্যান। সো বাই দিস টাইম ও আসলে এটা রান করার ভেতরে, মানে এটা তো রানিং একটা অবস্থা, আমি যতটুকু পারি আমার এই আলোচনার ভিতরে আমি আপনাদেরকে দেখালাম। এবং এখানে যদি খেয়াল করে দেখেন, আসলে ও আমার যে ফ্রেমওয়ার্কটা আছে সেইটাকে ব্যবহার করছে টু আইডেন্টিফাই, যেহেতু ফ্রেমওয়ার্কটার কাছে সব ইনফরমেশন আছে, কোথায় স্পেসিফিকেশন, কি ধরনের প্ল্যান এক্সিকিউট করা হয়েছে, কি কথায় রাখা আছে। এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে ওয়ান অফ মাই কোর আইডিয়া ওয়াজ নট জাস্ট, মানে এভাবে যাওয়া না যে ক্লড আমাকে যেভাবে যেদিকে নিয়ে যাবে আমি সেইভাবে সেদিকে সফটওয়্যারটা আসলে ইমপ্লিমেন্ট করবো। মাই প্ল্যান ওয়াজ, যেহেতু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর জায়গা থেকে আমি এমন ভাবে ফ্রেমওয়ার্কটা কাজ করতে চাই যাতে ফ্রেমওয়ার্কটা আসলে ডিরেকশন দিবে যে কিভাবে কি ইমপ্লিমেন্ট করতে হবে। এবং মডেল, সেটা ক্লড হতে পারে অথবা একটা ওপেন ওলামা ক্লাউড মডেল হতে পারে, যে মডেলই আমরা ব্যবহার করি না কেন, এলএলএম মডেল, সে আসলে অ্যাক্টরের ভূমিকা পালন করবে। সে এটা করবে না যে ও আমাকে যেদিকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে আমি সেদিকে ড্রাইভ হচ্ছি। তো এখানে আসলে আমি যে ফ্রেমওয়ার্কটা নিয়ে কাজ করছি, এআইএফ, সে আসলে একটা ডিরেক্টরের ভূমিকা পালন করে, এবং মডেল আসলে অ্যাক্টরের ভূমিকা পালন করে, অর্থাৎ সে আসলে অ্যাকশন টেক ওভার করে অ্যাকর্ডিং টু ফ্রেমওয়ার্ক যেভাবে তাকে ডিরেক্ট করছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে ও অ্যানালাইসিস করে যতগুলো আমার ওপেন প্ল্যান আছে তার ভিতর থেকে অ্যানালাইসিস করে সে বললো যে প্ল্যান 46 যেটা আছে এইটা আসলে আমার নেক্সট হয়তো যাওয়া উচিত, বিকজ অফ কেন যাওয়া উচিত সেটা সে এখানে ব্যাখ্যা দিচ্ছে আর কি। তো বাই দিস টাইম সে আরো বেশ কিছু জিনিস চেক করছে যে তার ব্যাখ্যাটা কতটুকু সঠিক অথবা ভুল। তো বিফোর দ্যাট আমি যদি আমার আগে রান করা একটা স্পেসিফিকেশনের সাইকেলের ভিতর দিয়ে আমি আপনাদেরকে নিয়ে যাই যে আসলে কিভাবে সেই স্পেসিফিকেশন বা পুরা সাইকেলটা সে রান করছিল। এবং এখানে একটা ইন্টারেস্টিং ডিসকাশনের জায়গাও আছে যে আহ, কেন আমি আজকের ভিডিওটা করছি তার পিছনে আসলে অন্যতম একটা বড় কারণ হচ্ছে এইটা, যে আপনাদের সাথে একটু শেয়ার করা। তো এই স্পেসিফিকেশনটা আসলে আমি ওপেন ওপেন কোড যে সিএলআই আছে সেটার মাধ্যমে জিএলএম 5.2 যে মডেলটা আছে সেটা দিয়ে রান করছিলাম। আহ, এইটা একটা মানে খুব রিসেন্ট এক্সপেরিমেন্ট আমি শুরু করছি এরকম যে যেটা আমি ক্লড দিয়ে এক্সিকিউট করছি ঠিক সেম কোয়ালিটির কোড আমি আসলে জিএলএম 5.2 অথবা ওলামার যে মডেল সেগুলো দিয়ে এক্সিকিউট করতে পারি কিনা। তো এতে যেটা সুবিধা সেটা হচ্ছে যে আমার যেহেতু ক্লডের খরচ অনেক বেশি, আমি যদি কাইন্ড অফ সিমিলার কোয়ালিটির কোড ওলামা মডেল দিয়ে এক্সিকিউট করতে পারি তাহলে আমি খরচটা আসলে অনেক কমায় ফেলতে পারছি টোকেন বেজে। আর সেকেন্ড পয়েন্ট যেটা চলে আসে সেটা হচ্ছে যে উম, যেহেতু ক্লড
নিজে ভালোভাবে অনেক কিছু এক্সিকিউট করতে পারে। সো আমার প্ল্যান হচ্ছে আমি যদি ওপেন কোড দিয়ে আমার ফিচার গুলো ইমপ্লিমেন্ট করতে পারি, দেন আমি আসলে ওলামা সরি ক্লড কোড দিয়ে আমি সেই ফিচার গুলো আসলে অডিট করাই নিতে পারবো। তাতে করে আসলে আইডেন্টিফাই করা যাবে রিয়েলি ওলামা যে মডেলটা ব্যবহার করছে বা জিএলএম 5.2 বা এই ধরনের মডেলগুলো যে ধরনের ইমপ্লিমেন্ট করছে সেটা আসলে কতটুকু কোয়ালিটিফুল হচ্ছে। তো এই জন্য আমি এই দুইটা থেকে আর তেমন বেশি নাড়াচাড়া করছি না, কারণ এই জায়গায় আসলে ওই পিকচারটা আমি নিয়ে আসছি। তো বাই দিস টাইম আমরা যদি এখানে একটু দেখি যে আমি যেহেতু ওকে জানতে চাইছি যে নেক্সট কোনটা যাওয়া উচিত, তো সে মোটামুটি প্ল্যান 46 কে আইডেন্টিফাই করছে যে এটা আমার নেক্সট রান করা উচিত, এবং এখানে সে আইডেন্টিফাই করে আমার কাছে একটা সাজেশন চাচ্ছে যে নেক্সট ডিরেকশন আসলে আমি কোনটা চাই। তো সেক্ষেত্রে আমি ওর প্রথম যে সাজেশনটা জাস্ট আপনাদেরকে ডেমনস্ট্রেট করার জন্য আমি এটাকে বেছে নিচ্ছি। সো ফ্রেমওয়ার্ক অ্যাডাপ্টিবিলিটি কুড বি দ্য রাইট। ও যেহেতু প্রথমে এটা আমাকে রিকমেন্ড করছে, সো আমি বললাম যে ঠিক আছে তুমি এটাকে এক্সিকিউট করো। সো একটু ওয়েট করি। আহ, যেহেতু একটা এক্সিকিউশন শুরু করছে, সো একটা সাইকেলের ভিতর দিয়েও যেহেতু যাবে, সো ওই সাইকেলটা একটু আমরা বোঝার চেষ্টা করি ও কিভাবে কাজগুলো করছে। তো এইটা যেহেতু একটা এক্সিস্টিং ইস্যু, এই ইস্যুটা আসলে আমাদের এটা আমি যে প্রজেক্টে কাজ করছি সেই প্রজেক্টের এখানে ইনটেক বলে একটা ফোল্ডার আছে, এখানে আসলে ইস্যুজ লিস্ট আছে। সো ইস্যুটা আইদার এখানে থাকবে, না হলে হচ্ছে আমার যদি খুব জেনারেল টাইপের কোন একটা ইস্যু হয় তাহলে সেক্ষেত্রে সে হয়তো লেট মি চেক ক্যারি ফরওয়ার্ডে রাখছে কিনা। নো, মাইট বি এইটা। So, এই ইস্যু লিস্টের কোথাও আছে, যেটা একটু জেনারেলাইজ। দিস ওয়ান ইজ দ্য ইস্যু যেটাতে সে আসলে কাজ করার চেষ্টা করছে। সো এইটাকে সে আসলে একটা P2 মানে হচ্ছে ইটস প্রায়োরিটি টু। এটা খুব বেশি ফার্স্ট প্রায়োরিটি জিনিস না। এটাকে সে আইডেন্টিফাই করছে এবং আলটিমেটলি এইটা নিয়ে সে এখন অ্যানালাইসিস করছে যে এক্সিস্টিং ইস্যু ফাইলটা সে রিড করবে, তারপরে ওইটার এগেইনস্টে সে একটা প্ল্যান ক্রিয়েট স্প্রিন্ট ওপেন করবে, এবং এই স্প্রিন্টের এগেইনস্টে দিস ওয়াজ দ্য ইস্যু সে আইডেন্টিফাই করছে যে দিস আর দ্য ইস্যুস যেটা সে এখন রিজলভ করতে চায়, হোয়াট এভার দ্য ইস্যুস আর। আমি আসলে এখন কারেন্টলি একটা খুবই সফিস্টিকেটেড অথেন্টিকেশন অথরাইজেশন ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতেছি, যেখানে ওয়াথ টু, ওপেন আইডি, এই ধরনের এই ধরনের যে স্ট্যান্ডার্ড গুলো আছে সেগুলো আসলে একটা লাইব্রেরিতে আমি ইমপ্লিমেন্ট করছি ওকে দিয়ে। সো সেক্ষেত্রে সে আমার কাছে জানতে চাইছে যে কিভাবে সে আগাতে চায়। আমি জাস্ট ওকে আমি জাস্ট ওকে বললাম প্রসিড। বাই দিস টাইম মানে এইটার অফকোর্স যেহেতু আমি একটা জায়গা থেকে শুরু করছি, যে কোনো একটা কিছু ইমপ্লিমেন্টেশন একটা টাইম নিবে। সো এই গল্পটা এদিকে চলতে থাকুক। বাই দিস টাইম আমি আপনাদেরকে একটু এইখান থেকে ঘুরাই নিয়ে আসি। সেটা হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সে একটা স্পেসিফিকেশন তৈরি করা থেকে তার কাজ শুরু করছিল। দেন স্পেসিফিকেশন আপনি যদি খেয়াল করে দেখেন, এটা জাস্ট একটা ফরম্যাট ছিল। ফরম্যাটের হেডারটা সে মুছে দিয়ে সে আসলে ডিটেল স্পেসিফিকেশন অ্যাড করার লেগে গেছিল। কোড ডিজাইন কর কি কি থাকবে, চেঞ্জ ইম্প্যাক্ট অ্যানালাইসিস কি কি হবে, টেস্ট এক্সিকিউশন প্ল্যান কি কি হবে, দেন ইমপ্লিমেন্টেশন অ্যাপ্রোচ, ট্রেড অফ অ্যাকসেপ্টেড, দেন অল্টারনেটিভ কনসিডার্ড। যে ফরম্যাটটা আমি আপনাদেরকে দেখাইছিলাম সেটাই কিন্তু সে আসলে ফ্রম যে প্ল্যান থেকে সে আইডেন্টিফাই করছিল, সেই প্ল্যান থেকে এই পার্টিকুলার এজেন্টিক অ্যাপ্রোচেই আমাদের একটা ফ্রেমওয়ার্ক আর্কিটেক্ট এজেন্ট আছে, যে আসলে এই ফ্রেমওয়ার্ক লেভেলের যে স্পেসিফিকেশন স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচে লেখা দরকার সেগুলো সে লিখে ফেলে। আর ওপেন কোডে যেহেতু আমি কাজ করছি, ওপেন কোডে আসলে এমসিপি ব্যবহার করে আলটিমেটলি তার স্পেসিফিকেশন লেখা শেষ হলে সে আসলে আইডেন্টিফাই করে তার এক্সিস্টিং কনটেক্সট কি আছে, কোনো এক্সিস্টিং প্যাটার্ন আছে কিনা যেটা ম্যাচ করে, এবং এর পরের ধাপে
স্পেসিফিকেশন লেখার পরের ধাপে সে যে জিনিসটা করে সেটা হচ্ছে যে কোড রিয়ালিটি চেক করে, অর্থাৎ এক্সিস্টিং কোড বেজে কিভাবে কোন জিনিসটা ইমপ্লিমেন্ট করা আছে সেটা রিয়েলি কিভাবে আছে সেটাকে সে আগে অ্যাসেস করে, এবং সেটার উপর বেস করে সে একটা এভিডেন্স রাইট ডাউন করে। সো তার আসলে কি কি এভিডেন্স সে পেলো, সো এভিডেন্সটা কোথায় থাকে, যেহেতু স্পেসিফিকেশনের এগেনস্টে সে কাজ করছে, আমি এভিডেন্স আপনাদেরকে দেখাই নাই। লেট মি গো টু দ্য এভিডেন্স। ওই পার্টিকুলার প্রজেক্টে আমি যাচ্ছি যে প্রজেক্টে কাজ করছিল, দেন জাস্ট ওই স্পেসিফিকেশনটা আমি ওপেন করে দেখাই। সো দিস ওয়াজ দ্য স্পেসিফিকেশন, দিস আর দ্য এভিডেন্স। মানে হচ্ছে যে সে রিয়েলি কোড কোয়ালিটি, যদি কোড রিয়েলিটি চেক করে থাকে, সো কোড রিয়েলিটি চেকের জন্য সে কি কি চেক করছে এবং সেটার এগেনস্টে তার কি কি ফাইন্ডিং ছিল, সেটা সে অ্যাজ এভিডেন্স হিসাবে এই পার্টিকুলার জায়গায় ওই স্প্রিন্টের এগেনস্টে রাখবে। তো এতে যে সুবিধাটা হয়, যদি পরবর্তীতে ওই পার্টিকুলার স্পেসিফিকেশনের এগেনস্টে কোনো চেঞ্জ আসে, এই চেঞ্জটা আসলে এজেন্ট এই ডকুমেন্ট গুলা থেকে আইডেন্টিফাই করতে পারে তার কি কি ধরনের চেঞ্জ আছে এবং সেই চেঞ্জটা আসলে সে কিভাবে মিটিগেট করবে, এবং ওই মোমেন্টে সে কি কি চেঞ্জ আগের অবস্থায় পাইছিল, পরে সে কি কি চেঞ্জ করছে, সেটা আসলে থাকে ইমপ্লিমেন্টেশন মোডে। দ্যাট মিনস রিয়েলিটি চেকের পরে ইমপ্লিমেন্টেশন করার সময় সে যে নোটটা তৈরি করছিল, দিস ইজ দ্য ইমপ্লিমেন্টেশন নোট। কি বিল্ড করছিল, কেন এই স্প্রিন্টে এটা আছে, কি কি প্রসেসের ভিতরে তাকে যাইতে হয়েছে, কি কি জিনিস সে ডেপার্ট করছে এখান থেকে, এই সবকিছু আসলে তার এভিডেন্স হিসাবে সে রাখে প্রতিটা স্পেসিফিকেশনের এগেইনস্ট। আমি অনেক বেশি ডিটেইলে যাচ্ছি না। এরকম এখানে দেখতে পাচ্ছেন যে আরো অনেক ধরনের এভিডেন্স আছে, যেমন ডকুমেন্টেশন সে লিখছে কিনা, কোড রিভিউ করছে কিনা, এবং কোড রিভিউ করার এগেনস্টে কি কি পাইছে, সিকিউরিটি রিভিউর এগেনস্টে কি কি পাইছে, টেস্ট রাইট যে করছে সেই টেস্ট রাইট করার পরে তার কি কি এভিডেন্স ছিল, সবকিছু আসলে সে এখানে আইডেন্টিফাই করে নিয়ে আসে। সো নেক্সট আমরা যদি আসি যে সো সামহাউ এইটার যেটা নিয়ে আমরা আগানোর ট্রাই করছিলাম এখানে, আহ, অনেক বেশি না পড়ে যেহেতু আমি আগাচ্ছি, তো সে আসলে এইটাকে বলছি একটু ডেফার করার জন্য। তো আমি আহ, সে কিছু ব্লকার পাইছে, সেই ব্লকারটা সে ডেফার করার জন্য বলছে, আমি মেনে নিচ্ছি আপাতত। আমি সবকিছু কেন মেনে নিতে পারতেছি, কারণ আমি জানি যে এভরিথিং উইল বি ইন নোটেড। পরবর্তীতে হয়তো কোনো কোনো একটা স্প্রিন্টে আমি ওই জিনিসগুলো আইডেন্টিফাই করে আবার ওই পার্টিকুলার সিনারিতে কাজ করতে পারবো। তো যেখানে ছিলাম, নেক্সট কোড রিয়ালিটি চেক করলো, কোড রিয়ালিটি চেক করার পরে সে আসলে নেক্সট স্টেজে যেটা, আহ, প্রতিটা স্টেজে সে কিন্তু আমার যে ডিরেক্টর আছে আর আমার যে এআইএফ ফ্রেমওয়ার্ক আছে সেটার সাথে সে কনসাল্ট করছে যে কোন পরবর্তীতে সে গেটা টেস্ট করলো, অথবা সে পরবর্তীতে ডিসপ্যাচ করবে, পরবর্তী প্রসেসে যাবে, সেটার জন্য তার কি করা লাগবে। আহ তো এইখানে সে আসলে টেস্ট কোড গুলা লেখা শুরু করছে, যেহেতু টেস্ট ড্রাইভেন অ্যাপ্রোচে তাকে অলওয়েজ যেতে হবে, তো সে আসলে এখানে টেস্ট কোড লেখা শুরু করছে, এবং টেস্ট কোড কমপ্লিটলি টেস্ট কোড অ্যাকর্ডিং টু দ্য অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, আমাদের স্পেসিফিকেশনে যে সকল অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া আছে সেই অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া গুলোকে তাকে ফুলফিল করতেই হবে। এবং প্রতিটা টেস্ট কোড লেখার পরবর্তীতে সে যে জিনিসটা করছে সেটা হচ্ছে যে যে ইমপ্লিমেন্ট করছে আর যে ভেরিফাই করবে, দুইটার আসলে এজেন্ট আলাদা, সেটা সে আইডেন্টিফাই করলো এখানে। এবং আমি জাস্ট ব্রিফ করে যাচ্ছি, অনেক বেশি ডিটেল আসলে তো এখানে পড়ার কিছু নাই, আমি জাস্ট প্রসেসটা আপনাদেরকে ব্রিফ করে যাচ্ছি। তো এখানে আসলে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া গুলোর ভিতর দিয়ে সে টিক টিক দিয়ে যাচ্ছে যে আসলে এই অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া গুলো আমার ওই টেস্ট কোডের এগেনস্ট আমার লেখা কমপ্লিট, সো দিস ইজ ডান, দিস অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া ইজ ডান, সো দিস ইজ ডান। সো এরপরে সে একটা স্পেসিফিকেশনের এগেনস্টে সে একটা প্রুফ গেট লেখে যে আমি রিয়েলি এই কাজটা, এই গেটের গেট মানে হচ্ছে আসলে কোন কোন স্টেপ তাকে পার করতেই হবে, না করলে আসলে ওই পরের স্টেপে আমার ফ্রেমওয়ার্ক তাকে যাইতে দিবে না। তো ওই স্টেপটা যখন সে কমপ্লিট করে সে আসলে নিজে একটা প্রুফ লেখে। এই প্রুফটা লেখার পরে আসলে আমার যে ফ্রেমওয়ার্ক, অটোনোমাস ফ্রেমওয়ার্ক অর এআইএএফ, তাকে পরবর্তী স্টেজে
যেতে দেয় আর কি। তো এই প্রুফ গেট গুলা তাকে পার করতে হচ্ছে, যেমন এখানে সে উম, তার জায়গা থেকে স্পেসিফিকেশনের এগেনস্ট আর একটা গেট কমপ্লিট করছে, সেই গেটটা সেখানে রাইট ডাউন করছে। এবং ফাইনালি আমরা যদি দেখি যে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া গুলো সে মিট আপ করছে, এখনো টেস্ট ড্রাইভেন অ্যাপ্রোচে আমরা আছি। দেন সে যেটা করার ট্রাই করছে এখানে এসে, যে সে একটা অ্যাডভাইজারি ইস্যু সে লেখার চেষ্টা করছে, একটা ইস্যু ক্রিয়েট করার ট্রাই করছে নতুন করে। তো ইস্যু সে তৈরি করতে পারে নাই, গেট তাকে ব্লক করে দিচ্ছে। কেন দিচ্ছে সেটা হচ্ছে যে এখানে বলা আছে, দ্য ইস্যু লগ টুল ইজ ফেলিং সাইলেন্টলি, লেট মি চেক হোয়াট দ্য হাইয়েস্ট ইস্যু নাম্বার ইজ অ্যান্ড ক্রিয়েট ইট ম্যানুয়ালি। তো আলটিমেটলি সে মাইট বি ইস্যু নাম্বারে কোনো একটা এক্সিস্টিং ইস্যু নাম্বার অ্যালোকেট করার চেষ্টা করছিল বলে ব্লক করে দিচ্ছিল তাকে, এবং সে পরবর্তীতে তার মতো করে ইস্যু ক্রিয়েট করছে। তার মানে হচ্ছে যে যখন রিয়েলি সে কাজ করতে গেছে, যদি সে কোনো ইস্যু ফেস করে, ফ্রেমওয়ার্ক রিলেটেড হোক অথবা প্রসেস রিলেটেড হোক, সেই ইস্যুগুলো সে এই পার্টিকুলার ইস্যু লগে রাইট ডাউন করছে, যাতে পরবর্তীতে সেগুলো নিয়ে কাজ করা যায়। ফাইনালি ইস্যু লেখা কমপ্লিট। দেন এরপরে তার জায়গা থেকে সে যেটা করার চেষ্টা করবে সেটা হচ্ছে যে সে আসলে ইমপ্লিমেন্টেশনে যাওয়ার চেষ্টা করবে। সো আলটিমেটলি এই স্টেজে সে যতগুলা অ্যাডভাইজারি স্টেজ তার আছে, সেই অ্যাডভাইজারি স্টেজ গুলা পার করলো। আমি অনেক বেশি ডিটেলে যাচ্ছি না, আমি পরবর্তীতে চলে যাচ্ছি। দেন এখন প্রাইমারিলি সে যে টেস্ট কোড গুলা লিখছে সেগুলা সে বিল্ড করে দেখার চেষ্টা করছে যে তার বিল্ড সাকসেস কিনা এবং টেস্ট কোড গুলা ফেল কিনা। অর্থাৎ টেস্ট কোড তার ফেল না হলে তো সে পাস করতে পারবে না। সো আলটিমেটলি এইটা কমপ্লিট করার পরে সে টেস্ট, এই যে রেড অন প্ল্যান্টেড রিগ্রেশন, মানে সে চেক করছে যে সবগুলো টেস্ট বা যে কয়টা টেস্ট সে এখানে লিখছে সেগুলো আসলে রেড আছে অথবা ফেল আছে, এবং এগুলাকে সে এখন পাস করার জন্য রিয়েলি পরবর্তীতে ইমপ্লিমেন্টেশন করা শুরু করবে। অ্যান্ড অ্যাগেন সে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া যেগুলো মিসিং ছিল, যদি কোনো কিছু মিসিং থাকে ডাবল চেক করে, এখনো আমরা টেস্ট ড্রাইভেন অ্যাপ্রোচেই আছি। অ্যাজ ইউ ক্যান সি, সে জাস্ট অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়াকে অ্যাজ এ চেকলিস্ট হিসেবে ম্যাচিং করছে। আমি জানি না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে হয়তো, বাট জাস্ট আপনাদেরকে ব্রিফ করার জন্য আমি পুরো ডিটেলটার ভিতর দিয়ে হয়তো যাচ্ছি। এখানে যে কাজটা সে করে সেটা হচ্ছে যে তার যে কোয়ালিটি স্কোর আছে, সেই কোয়ালিটি স্কোরটাকে, তার কাজ যখন কমপ্লিট হয়ে যাচ্ছে, আমি অনেক সামনে চলে আসছি, ইমপ্লিমেন্টেশনের পরের ধাপে তার যে কোয়ালিটি স্কোর আছে এবং পরবর্তীতে আহ সে রিয়েলি অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া এবং টেস্ট ক্রাইটেরিয়া ম্যাচ করছে কিনা সেটার একটা ম্যাট্রিক্স ম্যানেজ করে, কাভারেজ ম্যাট্রিক্স, কোনো রিগ্রেশন আছে কিনা, বিহেভিয়ারাল অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া গুলো কি কি ছিল, ইমপ্লিমেন্টেশন নোট সে কি কি ইমপ্লিমেন্ট করছে, এই সবকিছুই আসলে, এবং কোড রিভিউ এর এগেনস্টে তার কি কি কোড রিভিউ এর ফাইন্ডিংস কি ছিল, এবং কোন ফাইন্ডিংস এর এগেনস্টে পরবর্তীতে কমপ্লিট করার এগেনস্ট তার এভিডেন্সটা আসলে কি, প্রতিটা জিনিস আসলে এভিডেন্স হিসেবে এই পার্টিকুলার স্পেসিফিকেশনের এগেনস্টে সে রাইট ডাউন করছে, এবং দ্যাট ইজ টোটালি ডিরেক্টেড বাই দ্য অটোনোমাস ফ্রেমওয়ার্ক, এবং সে অটোনোমাসলি এই কাজগুলো করছে। বাই দিস টাইম আমাদের এখানে সে একটা প্ল্যান রেডি করছে, যে এই প্ল্যানটা সে আসলে এই পার্টিকুলার ইস্যুর জন্য কমপ্লিট করতে পারে। আমি ওকে প্ল্যানটাকে এক্সিকিউট করতে বলি। যখন আমি প্ল্যানটাকে এক্সিকিউট করতে বলবো, এখানে সে যে ঘটনাটা ঘটাবে সেটা হচ্ছে যে সে আমার যে এক্সিস্টিং স্কিল আছে এই পার্টিকুলার সিনারিওর জন্য, সেই স্কিল লোড করবে, এবং তারপরে এখানে আপনারা খেয়াল করে দেখেন এআইএফ কল করছে, মানে হচ্ছে সে এআইএফ এর সাথে কনসাল্ট করবে যে নেক্সট স্টেজটা আসলে আমার কি হওয়া উচিত, অ্যাক্টিভ প্রজেক্ট কোথায় আছি। দেন সে একটা সেশন ওপেন করবে, সেশনের এগেনস্টে সে স্প্রিন্ট ওপেন করবে, স্প্রিন্টের এগেনস্টে সে স্পেসিফিকেশন লেখা শুরু করবে, যেহেতু প্ল্যান করছে প্ল্যানের এগেনস্টে স্প্রিন্ট, দেন স্পেসিফিকেশন লিখবে। এবং আমি আপনাদেরকে এখন যে ফ্লোর ভিতরে যাচ্ছি, মিড সামহায়ার, সেই ফ্লোর ভিতর দিয়ে আসলে সেটা যাবে। সে তার কাজ করতে থাকুক, আমি বাই দিস টাইম আপনাদেরকে একটু ব্রিফ করতে থাকি। সো আলটিমেটলি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে স্প্রিন্টটা ছিল, যে স্প্রিন্টটা সে শুরু করছে এফ 535, এই স্প্রিন্টটা সে কমপ্লিট করছে, এবং স্প্রিন্টটাকে কমপ্লিট করার পরে সে আহ, আরো বেশ কিছু জিনিসপত্র রাইট ডাউন করার চেষ্টা করছে। বাট অ্যাকর্ডিং টু আওয়ার ফ্রেমওয়ার্ক, যদি সে একটা স্প্রিন্ট ক্লোজ করে থাকে, সে
চাইলেই অনেক কিছু রাইট ডাউন করে ফেলতে পারবে না, তাকে আসলে গার্ড আটকাই দিবে, যেটা আসলে এখানে আটকাই দিচ্ছে। এবং পরবর্তীতে সে যেহেতু স্প্রিন্ট গার্ড আটকে দিচ্ছে মানে হচ্ছে সে আসলে অ্যাকর্ডিং টু প্রসেস যাচ্ছে না, এবং আলটিমেটলি তাকে আবার টেস্ট করে প্রয়োজনে স্প্রিন্ট ওপেন করে বা কোনো একটা স্পেসিফিকেশন ওপেন করে ওই রিলেটেড কাজগুলো কমপ্লিট করতে হবে। তো এখানে যে সামারিটা দাঁড়ালো যে সে আমাকে একটা সামারি হিসেবে জানাইলো যে ঠিক আছে আমি এফ 535 এর এগেনস্টে যে যে কাজগুলো ছিল এটা এইভাবে ফিক্স করছি। দেন আমি অ্যাডিশনালি এই জিনিসগুলো ফিক্স করছি, আমার টেস্ট রেজাল্ট হচ্ছে এইটা। দেন আমি প্রসেসের এগেনস্টে যে ঝামেলা ফেস করছি অথবা প্রসেসের এগেনস্টে আমি এই জিনিসগুলো আমার ফাইন্ডিংস আছে। আহ, এবং ফাইনালি সে বললো যে ঠিক আছে আমি একটু সেলফ ক্রিটিক্যালি নিজের কাজটা একবার একটু দেখে নেই। এবং সে সেলফ ক্রিটিক্যাল অ্যাপ্রোচে গিয়ে নিজের কাজ, কারণ আমি ওকে বলছি যে হোয়াট ইজ ইউর ফাইন্ডিং অ্যাজ পার দ্য ইমপ্লিমেন্টেশন ইউ হ্যাভ ডান। তো সেক্ষেত্রে আবার সে নিজে থেকে যে আমার যে প্রসেস ফ্রেমওয়ার্ক আছে সেটার সাথে কনসাল্ট করে সে আইডেন্টিফাই করছে সে আসলে কি কি জিনিস ফাইন্ডিংস করছিল এবং সেটার এগেনস্টে কি কি কাজ হয়েছে। এবং দিস ইজ দ্য ইন্টারেস্টিং পার্ট টু শেয়ার উইথ ইউ। তো যখন আমি যেহেতু ওপেন কোডে এই পার্টিকুলার সেম ফ্রেমওয়ার্ক ব্যবহার করছি যেটা আমি ক্লডে ব্যবহার করছি, সো যেহেতু তাকে আমি একবার অডিট করাইছি, যখন সে নিজে থেকে ফ্রেমওয়ার্কটা ইমপ্লিমেন্টেশন ফেজে ছিল সে একটা কম্পোজিট স্কোর, কোয়ালিটি স্কোর তাকে দিচ্ছে হচ্ছে 8.55। কিন্তু যখন আমি তাকে অডিট করাইছি, অডিটের পরে গিয়ে, কারণ অডিটটা হচ্ছে একদম ইন্ডিপেন্ডেন্ট অডিট, সো অডিট করার পরে গিয়ে সে নিজেকে স্কোর দিচ্ছে 7.8। দেন আমি ওকে জিজ্ঞেস করলাম যে তোমার সেলফ স্কোর এবং অডিট স্কোর কেন ডিফারেন্ট, কোথায় কোথায় ডিফারেন্ট এবং কি হলে এটা মিটিগেট হইতো। তো আলটিমেটলি সে আমাকে এই দুইটার পার্থক্য, বিকজ অফ আমাদের একটা স্কোরিং ফ্রেমওয়ার্ক আছে অটোনোমাস ফ্রেমওয়ার্কের সাথে, সো এই স্কোরিং ফ্রেমওয়ার্ক আমাকে এই জায়গাটা হেল্প করে যে আমি স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে আছি কি নাই। দেন ফাইনালি সে আমাকে জানালো যে এই কারণে আমার এইটাতে দুই কম আছে, মানে অডিটের হচ্ছে 7 ছিল, সে সেলফ স্কোর 9 দিয়ে ফেলছিল, এবং এই কারণে প্রতিটা স্টেজের জন্য টেস্ট অথবা বিহেভিয়ারাল টেস্টিং অথবা প্রসেস ইমপ্লিমেন্টেশন সবগুলো স্টেজে সে জানাইছে যে এই কারণে আমি আসলে স্কোরিংটা কম হবে, রাইট। দেন আমি ওকে পরবর্তীতে বললাম ঠিক আছে ফাইন, তুমি একটা কাজ করো, তুমি হচ্ছে এটার এগেনস্টে তুমি সেলফ অডিট করো এবং আবার যে কারেকশন গুলো আছে সেগুলো ইমপ্লিমেন্ট করো। এবং ফাইনালি সে আসলে ওই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করলো। নেক্সট আমি যে কাজটা করলাম যে ইমপ্লিমেন্টেশন করার পরবর্তী ধাপে গিয়ে আমি ঠিক সেম যে স্প্রিন্ট দ্যাট মিনস A535, এই 535 কে প্লটকে বললাম যে তুমি এই স্প্রিন্টটাকে একটু অডিট করো, রাইট। সো অডিটের ডিটেইলে আমি যাচ্ছি না, অডিট মানে হচ্ছে সে এক্সিস্টিং স্পেসিফিকেশন পড়বে, প্ল্যান করবে, কি কি ইমপ্লিমেন্ট করছে, কোন কোন ফাইলে হাত দিছে, সবকিছু আসলে আমার অডিটের আলাদা ফ্রেমওয়ার্ক আছে, সেই ফ্রেমওয়ার্কের থ্রুতে ইন্ডিপেন্ডেন্ট অডিট করবে প্লট। অডিট করার পরে সে এখন আমাকে জানালো যে দিস ইজ এ গুড ওয়ার্ক বাই ওপেন কোড জিএলএম, যেখান থেকে সে আসলে ইন্ডিপেন্ডেন্টলি 8.5/10 দিতে পারতেছে, এবং আলটিমেটলি কোন কোন জায়গায় কি কি জিনিস আসলে ক্লেম করা হয়েছে এবং কি কি জিনিস রিয়েলি ইমপ্লিমেন্ট করা হয়েছে, এভিডেন্স পাওয়া যাচ্ছে, সেই জিনিসগুলো এখানে আমাকে প্লট করে আসলে উল্লেখ করে দিই, রাইট। দিস ইজ অল অ্যাবাউট দ্য অটোনোমাস ফ্রেমওয়ার্ক আই ওয়ান্টেড টু শেয়ার উইথ ইউ বাই দিস টাইম। এখানে যদি আমরা একটু ফোকাস করি, তো এখানে আসলে যে ঘটনাগুলো ঘটছে, আমরা যে প্ল্যান গুলার কথা বললাম, প্ল্যান যখন আমি অ্যাপ্রুভ করতে বললাম, প্ল্যান অ্যাপ্রুভ করার পরে সে যেটা করলো সে আসলে আহ, প্রতিবার আসলে দেখেন আমার যে অটোনোমাস ফ্রেমওয়ার্ক সেটা ডিরেকশনই সে ফলো করবে। সো প্ল্যানের এগেনস্টে সে আসলে একটা স্পেসিফিকেশন তৈরি করলো। এইটা যেহেতু ডিফারেন্ট প্রজেক্ট, এটার নাম হচ্ছে অরোরা কোর, এই প্রজেক্টটার নাম, সো এই কারণে সে এসি ব্যবহার করছে। আর এইটা ডিফারেন্ট আর একটা প্রজেক্ট এআইএফ এর। ইন্টারেস্টিংলি আমি যে কাজটা করছি এআইএফ যে অটোনোমাস ফ্রেমওয়ার্ক, সেই ফ্রেমওয়ার্কের যে প্রসেস, সেই প্রসেস ইউজ করেই আমি আসলে ফ্রেমওয়ার্কটাকে আবার নিজেকে যে সকল ইমপ্লিমেন্টেশন আছে, যে সকল গ্যাপ আছে
সেই গ্যাপটা আসলে মিটিগেট করা হচ্ছে। দ্যাট মিনস কাইন্ড অফ ডগ ফুডিং, অর্থাৎ ও তার নিজের প্রসেস কি ও যেমন করে ইউজ করছে টু ইমপ্লিমেন্ট, আবার নিজের প্রসেস কি টেস্ট করছে, এবং অন্যান্য যে সকল কনজিউমিং প্রজেক্ট, দ্যাট মিনস এআই এর ব্যবহার করে আমি যে সকল অন্যান্য প্রজেক্ট ব্যবহার করছি সেখান থেকে যে ইস্যুগুলো আসছে সেই ইস্যুগুলো আবার আমি তাকে দিয়ে সলভ করাচ্ছি। যেখানে ছিলাম যে সে আসলে এখন রানিং স্টেজে, আমি একদম আপনাদেরকে দেখাচ্ছি যে সে স্পেসিফিকেশন একদম অটোনোমাস প্রসেসে আগাচ্ছে, স্পেসিফিকেশন বানাইছে এবং স্পেসিফিকেশন অ্যাজ পার দ্য ফরম্যাট রাইট ফোল্ডারে গিয়ে রাখছে। এই ফোল্ডার থেকে সে পরবর্তীতে যদি কোনো ধরনের কনসাল্ট করা লাগে, কোনো কিছু জানা লাগে, এই ফোল্ডার থেকে সে আবার রিট্রাইভ করে দেখে নিবে যদি এই রিলেটেড স্পেসিফিকেশনে কোনো ইস্যু থাকে। দেন স্পেসিফিকেশনের পরে সে কোড রিয়ালিটি চেক করবে যে কোডের এগেনস্টে কোনো যেটা সে স্পেসিফিকেশনে ক্রিয়েট করছে সেটা আসলে কোড রিয়ালিটিতেই সেরকমই আছে কিনা। যদি কোনো কিছু চেঞ্জ পায় সে আবার স্পেসিফিকেশন আপডেট করে নিবে। দেন ফাইনালি কনটেক্সট ম্যানেজমেন্ট থেকে শুরু করে এখানে আমাদের আসলে একটা গ্রাফ মেথোডোলজি আছে যেটার মাধ্যমে সে রিলেশন গুলো আইডেন্টিফাই করতে পারে যে কোন কোড কার সাথে কিভাবে রিলেটেড, যাতে করে তার খুব ডিটেইল কোড বেজে অনেক সময় নষ্ট করা না লাগে। এখানে একটা কনটেক্সট ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ ব্যবহার করা হয়, আহ, যেটা আমাদের অটোনোমাস ফ্রেমওয়ার্কের ভিতরেই আছে। এবং ফাইনালি সে আসলে এখন যে স্টেজে আছে এটা হচ্ছে টেস্ট ইঞ্জিনিয়ারের মাধ্যমে সে টেস্টিং করবে। এই যে টেস্ট ইঞ্জিনিয়ার রানিং আছে অ্যাজ এজেন্ট, টেস্ট ইঞ্জিনিয়ার যখন তার টেস্ট কোড লেখা শেষ করবে, আমি একটু টেস্ট ইঞ্জিনিয়ারের জায়গা থেকে ঘুরাই নিয়ে আসি আপনাদেরকে। দিস ইজ দ্য টেস্ট ইঞ্জিনিয়ার এবং এটা হচ্ছে তার প্রম্পট পাঠানো টেস্ট ইঞ্জিনিয়ারের কাছে। এবং টেস্ট ইঞ্জিনিয়ার আসলে এখনো মাইট বি টেস্ট কোড লেখা শুরু করে না, একটু পরে হয়তো শুরু করবে অ্যাকর্ডিং টু দ্য প্রম্পট। দেন টেস্ট ইঞ্জিনিয়ার তার টেস্ট কোড লেখা শেষ করলে এরপরে হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য টেস্ট কোড ডটনেট ডেভেলপার, যেহেতু আমার এই প্রজেক্ট আসলে ডটনেট বেসড, সো ডটনেট ডেভেলপার এখানে ইনভলভ হবে। আমি কিছু প্রজেক্ট আবার অ্যাঙ্গুলারেও করছি, সো সেখানে আবার আমাদের এজেন্ট আছে অ্যাঙ্গুলার ডেভেলপার। তো ডটনেট ডেভেলপার যখন তার ইমপ্লিমেন্টেশন কমপ্লিট হবে, একটা ইন্ডিপেন্ডেন্ট কোড রিভিউ যাবে। কোড রিভিউতে সবকিছু ঠিকঠাক থাকলে দেন আসলে সে স্প্রিন্টটা ক্লোজ করবে, দ্যাট ইজ স্প্রিন্ট 155, এটা ক্লোজ করে দিবে। বাই দিস টাইম যদি সে কোনো ফাইন্ডিংস থাকে, কোনো ইস্যুস থাকে, সেগুলা সে এই স্প্রিন্ট ক্লোজিং সাইকেল একটা রেট্রোস্পেক্টিভ, দ্যাট মিনস স্প্রিন্টের একটা রেট্রো অপারেশন রান করে। যদি কোনো ক্যারি ফরওয়ার্ড আইটেম থাকে, স্প্রিন্টের কোনো ডিফল্ট থাকে, সেগুলাকে সে মিটিগেট করার ট্রাই করে। সো দিস ইজ অল অ্যাবাউট টুডেজ অটোনোমাস ফ্রেমওয়ার্কের আমার আপডেট। মাইট বি নেক্সট কোনো আপডেট থাকলে বা কোনো একটা র্যান্ডম মোমেন্টে আবার আপনাদের সাথে হয়তো এই জিনিসগুলো আলাপ করতে পারি। সরি যে ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে যেতে পারে। আমি এটা অ্যাগেইন আমার নিজের রেকর্ডের জন্যই রাখছি, নিজেকে ইন্সপায়ার করা অথবা নিজেকে অ্যাকাউন্টেবল করার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তীতে কোনো একটা আলাপে। থ্যাংক ইউ।